বাংলা নিউজগ্রাফির সকল দর্শকদের নমস্কার। আমরা জানি যে প্রধান বিরোধী দল বিজেপি এবং সেই বিজেপির মুখ বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা এটা সবাই জানি। কিন্তু এই শুভেন্দু অধিকারী তিনি কে ছিলেন? তিনি কিন্তু বেসিক্যালি তৃণমূলে ছিলেন এবং তৃণমূল থেকে তিনি বিজেপিতে এসেছেন এবং তৃণমূলে থাকাকালীন তিনি অনেক পদে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি অনেকগুলো পদের অধিষ্ঠানে ছিলেন এবং দায়িত্বেও ছিলেন। তিনি নিজেই সেটা কিছুদিন আগে বলেছেন এবং তারপরে তিনি বিজেপিতে জয়েন করেন এবং বিজেপিতে আসার পর তিনি এখন প্রধান বিরোধী দলের প্রধান, তিনি এলওপি। এবং বিষয়টি হচ্ছে যে ওনার বিরুদ্ধে তৃণমূলে থাকাকালীনই বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। আমরা জানি বিজেপিতে আসার পর সম্প্রতি যে ভয়ঙ্কর অভিযোগটি উঠেছে আবারও সেই টাকার তরচুপি, এবং সেই টাকার তরচুপির সামনে আসতেই বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছু, বিভিন্ন কাগজ, সমস্ত কিছুই ইতিমধ্যেই বিভিন্ন তছরুপি ইতিমধ্যেই ওনার বিরুদ্ধে সামনে এসছে এবং সামনে এনেছেন তিনি কিন্তু নিজেও একজন আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন এবং পরবর্তীকালে তিনি রাজনীতিতে কাজ করবেন, রাজনৈতিকভাবে কাজ করবেন বলে বিজেপি জয়েন করেন। মানে সেভাবে দেখতে গেলে তিনি নিজেও কিন্তু একজন বিজেপির অ্যাক্টিভ মেম্বার এবং আরএসএস এর স্বয়ংসেবক, এবং সেই বিজেপিরই এখন প্রধান মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, আমরা সরাসরি পেয়ে গেছি অনিমেষ গিরিকে। অনিমেষ বাবু, আপনাকে বাংলা নিউজগ্রাফে স্বাগত। নমস্কার। বিষয়টা হচ্ছে যে আপনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন এই টাকার লেনদেন নিয়ে, এবং যেটি সামনে এসছে এবং অভিযোগটি উঠেছে কার বিরুদ্ধে? না, এলওপির বিরুদ্ধে, যিনি নাকি বিজেপির মুখ, বিজেপির প্রধান মুখ নাকি তিনি। কি বলবেন? বলা বলতে আপনাদের চ্যানেলের মাধ্যমেই প্রথমে বলি যে বিষয়টা আসলে 2021 সালে কালী পুজোর পর আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু কী জন্য নার্সিং কলেজ করব, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রাইভেট হাসপাতাল, এটা কোথায় করব উনি যখন জিজ্ঞেস করলেন, বলেছিলাম যে জলেশ্বর থেকে বালেশ্বর, উড়িষ্যার বালেশ্বর জেলা, জলেশ্বর থেকে বালেশ্বরের মধ্যে কোথাও একটা। তো উনি বললেন ঠিক আছে, ওখানকার এমপি আছেন প্রতাপ ষড়ঙ্গী বাবু, ওনার সঙ্গে যোগাযোগ করে দেবো, 30 বিঘা জায়গা ঠিক করে দেবেন। তো আমি এবং আমার সঙ্গে যারা আমার পার্টনাররা রয়েছে তাদের নিয়ে এটা করবো বলে প্রস্তাব দিয়েছিলাম। এবার সেইটা আমাকে বললেন ডকুমেন্টসগুলো দিতে। আমি তখন ডকুমেন্টসগুলো দিলাম। নীলগিরি ট্রাস্ট আছে আমাদের, নীলগিরি ফাউন্ডেশন বলে ট্রাস্ট, এবং আমার কেওয়াইসি সমস্ত কিছু ওনার কাছে পাঠালাম। উনি একজন ওনার স্টাফকে পাঠালেন। তো ওনাকে তখন আমি জানতাম না ওনার নাম দাম, ওনাকে পাঠালেন, পরে জানলাম ওনার ভালো নাম, বাড়ি কোথায়, একটু একটু করে আস্তে আস্তে করে জানলাম। মানে যে স্টাফকে তিনি পাঠিয়েছিলেন তার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। এবার আমার সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, সরাসরি মিটিংয়ে মিছিলেও একসঙ্গে আমাকে নিয়ে ঘুরছেন, ওনার অফিসে গিয়ে দেখা করছি, সবই হচ্ছে। কিন্তু আমার কাছ থেকে তারপর আস্তে আস্তে যখন আমাকে বললেন যে আমার যে প্যান কার্ড নেওয়ার পর আমার জায়গা, আমাদের যে সম্পত্তির হদিস এবং বিদেশের যে নাম্বার দিয়েছিলাম সেইখান থেকে টাকারগুলো হদিসগুলো পেই, তারপর আমার কোনো কিছু কাজ নয়, কিন্তু শুধু খালি মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে রাজনীতিতে আসার কথা বলেন। আমি রাজি হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে করে কোনো কিছুই করেননি, কাঁথি পৌরসভার কাউন্সিলরও করাননি, কোনো কিছু ক্যান্ডিডেটও করাননি, এই চেয়ারম্যান করে দিব, তারপরে এই রাজ্যসভার এমপি, তারপর লোকসভার এমপি, সমস্ত যখন দেখলাম মিথ্যা, এবং এইগুলো করতে গেলে হ্যান্ডস লাগবে, হ্যান্ডসকে না আপনাকে আমি 100টা কোটা দিচ্ছি, রেলমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি সব করেছি, আপনাকে 100টা কোটা দিচ্ছি, আপনি করুন। তখন আমি ক্যান্সেল করে দিলাম যে না, আমি এই প্রস্তাব রাজি নই, কারণ আমি ওই দালালি করতে যেতে পারবো না। তো বাড়ির এবং আত্মীয় স্বজনের কাগজপত্রগুলো জমা দিই এবং টাকাও দিই, আমার কাছ থেকেও টাকা নিচ্ছেন, কিন্তু আমার নার্সিং কলেজ, মেডিকেল কলেজ, হাসপাতাল কিছুই হয়নি, এমপিও হয়নি, রাজ্যসভার এমপি, লোকসভার এমপি কিছুই হয়নি। এর মধ্যে আমাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাকে কথা বলিয়ে দেয়। মানে সেটা কি ওভার ফোন কথা বলেন? ওভার ফোন। আচ্ছা। কথা বলানোর পর উনি আমাকে বললেন ठीक আছে गिरी जी, आप ह्यूमन राइट्स का आदमी, इसलिए वो ह्यूमन राइट्स का आदमी को भी होगा, आप स्कूल टीचर, आपको मैं सब कुछ डॉक्यूमेंट्स देखा। तो सुरेंद्र अधिकारी के साथ भी बात हुआ था, अधिकारी जी ने बोला तो होगा, आप इंतजार करिए। তো আমি ভরসায় থাকলাম, নিশ্চয়ই বলছেন যখন হবে। আমি তো প্রস্তাব দিইনি, আমি নার্সিং কলেজ,
প্রাইভেট হাসপাতাল এগুলো করতে গেছিলাম। মানে আপনি শুধু এই হাসপাতাল, নার্সিংহোম, কলেজের জন্য আপনি টাকাটা দিয়েছিলেন, পরে রাজনীতিতে আসেন? হ্যাঁ, আমাকে এইসব প্রস্তাবগুলো পর দেওয়া হচ্ছে, আচ্ছা, কিন্তু আমি যে জন্য গেছিলাম সেগুলো তো বিন্দুমাত্র হয়নি। যখন হয়নি, তারপর আমি যখন কত সালটা কোন সাল? আমি টাকা দেওয়াটা শুরু করেছিলাম 16ই ডিসেম্বর 2021 সাল। সেদিন আমি প্রথম 7 লাখ টাকা দিয়েছিলাম। এবার পর টাকা নেওয়া হয়েছে অ্যাকাউন্টে এবং ক্যাশে। তারপর আমি যখন বুঝতে পারি ততক্ষণে 23 সাল শেষ হয়ে গেছে। দেখছি যে কিছুই হওয়ার নেই। তারপরও আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন লোকসভার এমপি, কিন্তু যখন সৌমেন্দু অধিকারের নাম ঘোষণা হলো তখনই আমি বুঝে গেলাম যে সর্বৈব মিথ্যা। আমাকে যে কথা বলা হয়েছিল সেগুলো টোটালটাই মিথ্যা। তখন আমি টাকা ফেরতের জন্য বললেন যে অপেক্ষা করুন, ভোটের পর দেখছি। ভোটের গণনা যেদিন হলো 4 তারিখ 4/6/2024, আমি 6/6/2024 সেদিন আমি সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করি এবং আমার সঙ্গে প্রায় 40 থেকে 45 মিনিট বাদানুবাদ হয়। উনি আমাকে সেদিন বলেন যে আমি আপনাকে এমএলএ টিকিট করে দেবো। আমি বললাম না, আমার কোনো টিকিট দরকার নেই, কোনো কিছু না। আমি যে জন্য দিয়েছিলাম আমার সেই কাজগুলো যদি না হয়েছে তাহলে আপনি টাকাটা ফেরত দেন, কারণ টাকার আমাদের কাছে মূল্য আছে। আপনাদের কাছে কোনো মূল্য নেই, যা বোঝা গেছে, টাকাটা ফেরত দেন। মুখ্যমন্ত্রী না হলে টাকা দিতে পারবো না। মানে এটা কি শুভেন্দু অধিকারী সরাসরি আপনাকে বলেছে যে মুখ্যমন্ত্রী না হলে টাকা দিতে পারবো না? সরাসরি বলেছে। তখন আমি ওনাকে দেখলাম যে না, হবে না। তারপর আমি কিছু হটটকিংও হয়। হটটকিং হওয়ার পর আমি আস্তে আস্তে করে সমস্ত কাগজপত্র গোছানোর চেষ্টা করি। প্রায় 4 মাস আমি কাগজপত্র গুছিয়েছি। কাগজপত্র গুছিয়ে আমি দিনক্ষণ ঠিক করে অক্টোবরের 29 তারিখের ডেট ফেলে আমি অলরেডি কুরিয়ারে পোস্ট করেছি, পোস্ট অফিসে পোস্ট করেছি। প্রথম 12 জনকে আমি দিয়েছিলাম। সেই 12 জনের প্রথম হচ্ছে দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া; নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া; শ্রী মোহন ভাগবত। একদমই, মানে আমরা সরাসরি একদম দর্শক বন্ধুদের দেখাবো যে এই 12 জনের লিস্ট এখানে একদম টোটাল দেওয়া আছে। অনিমেষ গিরি প্রথম যাদেরকে এই বিষয়টায় আলোকপাত করেছিলেন। এখানে পরপর নাম দেওয়া আছে, অনেকেরই নাম আছে, দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে নরেন্দ্র মোদীজি, মোহন ভাগবতজি, জেপি নাড্ডা, বিএল সন্তোষ, শিব প্রকাশ, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, সুনীল বানসাল, জলধর মাহাতো ইত্যাদি। এরকম 12 জনের নাম আছে এবং দিলীপ ঘোষ যিনি এক্স প্রেসিডেন্ট। হ্যাঁ, বলুন। এবার আমি প্রথম যখন দিলাম সেটা ছিল 29শে অক্টোবর। সেই ডেট দিয়ে জমা দিয়েছিলাম। 2-3 তারিখ, নভেম্বরের 2-3 তারিখের দিকে আমি পোস্ট করি। এবার সেটা পৌঁছানোর পর 10 থেকে 12 তারিখের দিকে RSS এর কাছে চিঠিটা যাওয়ার পর, বিজেপির কাছে যাওয়ার পর, ওনারা একটা সমন্বয় বৈঠকে কেশব ভবনে ওনাকে বলেন টাকাটা মিটিয়ে দিতে। উনি বলেছেন যথারীতি হ্যাঁ দিয়ে দেবো। মানে সেটা কেশব ভবন থেকে শুভেন্দু অধিকারীকে সরাসরি বলা হয় আপনাকে টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য। মানে দর্শকরা আপনারা ভালো করে শুনুন, কেশব ভবন থেকে মানে RSS এর তরফ থেকে শুভেন্দু অধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছে ওনাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়া। হ্যাঁ, বলুন। এবার আমি অপেক্ষা করছি, টাকাটা নিশ্চয়ই পেয়ে যাব। 1 মাস 2 মাস হতে হতে আমি যখন পাইনি তখন তারপর আমি খোলা চিঠি দিয়েছি। খোলা চিঠিটা ঠিক এরকমই লিখেছিলাম। আচ্ছা, উনি আবার খোলা চিঠি দিয়েছিলেন। এই খোলা চিঠিটাও ওনার কাছে আছে, আমি দর্শকদের একদম সরাসরি দেখাচ্ছি। এই যে খোলা চিঠি, এখানে ডেটও লেখা আছে একদমই। পরবর্তী সময় আমি তখন রাজ্য সভাপতি নতুন যখন হয় সুকান্ত মজুমদারের পর, আমি শ্রমিক ভট্টাচার্য, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উনাকে দিয়েছি এবং সহ আরও আমি 8 জনকে দিয়েছি। সেই 8 জনকে শ্রমিক ভট্টাচার্যকে যখন দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছি শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, বিধানসভা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল; সৌমেন্দু অধিকারী, লোকসভা এমপি কাঁথি; এবং সোমনাথ রায়, প্রেসিডেন্ট বিজেপি কাঁথি জেলা; সুনীল বানসাল, অবজারভার বিজেপি ওয়েস্ট বেঙ্গল; অখিল গিরি, এক্স মেম্বার অ্যান্ড MLA রামনগর বিধানসভা; তরুণ কুমার মাইতি, MLA এগরা; সুপ্রকাশ গিরি, চেয়ারম্যান কন্ডাই মিউনিসিপ্যালিটি; দিলীপ ঘোষ, এক্স প্রেসিডেন্ট অ্যান্ড MP MLA ওয়েস্ট বেঙ্গল। আমি এই 8 জনকে এবং শ্রমিক ভট্টাচার্য মিলিয়ে 9 জনকে আমি দিয়েছিলাম।
একদমই, মানে এটা হচ্ছে দ্বিতীয় চিঠি, যেটা অনিমেষ বাবু আবারও এই দ্বিতীয় চিঠিতে নামগুলো উল্লেখ করে দিলেন উনি। সেখানে উনি এই চিঠিগুলো আবার পাঠিয়েছিলেন। একদম। এবং তার পরবর্তীতে কোনো উত্তর পেয়েছেন কি? পরবর্তীতে আমি আবার যখন দেখলাম যে আমি দিলাম জেলা সভাপতি সোমনাথ রায়কে, সেখানেও আমি কপি ফরওয়ার্ডেড টু তাকে দিয়েছি 12 জন, মোট 13 জনকে। 13 9 22, আগে দিয়েছিলাম 12, 22 10 32, 2 34 জনকে মোট দিয়েছি আজ পর্যন্ত। এবার সেইখানে সোমনাথ রায়কে যখন দিয়েছিলাম সেখানেও দিয়েছি শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন বিধানসভা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সৌমেন্দু অধিকারী এমপি কাঁথি, চন্দ্রশেখর মণ্ডল জেনারেল সেক্রেটারি বিজেপি অর্গানাইজিং ডিস্ট্রিক্ট, এবং মানসী পড়ুয়া জেনারেল সেক্রেটারি কাঁথি সাংগঠনিক জেলা, শান্তনু প্রামাণিক এমএলএ খেজুরি বিধানসভা, উমেশ রায় স্টেট অবজারভার কাঁথি অর্গানাইজেশন জেলা, অরূপ কুমার দাস এমএলএ কাম কাউন্সিলর কন্টাই 10 নম্বর ওয়ার্ড এমএলএ দক্ষিণ কাঁথি, তারপর রামচন্দ্র পণ্ডা কাঁথি নগর প্রেসিডেন্ট বিজেপি, গৌতম কুমার মাঝি বুথ প্রেসিডেন্ট বিজেপি 106 বুথ, অর্থাৎ আমাদের বুথ, একদম বুথ প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্ট 14 নম্বর পারকুলি, অর্থাৎ সুরেন্দ্রবাবুদের যে বুথ সেই 14 নম্বরের বুথ প্রেসিডেন্টকেও দিয়েছি। অল ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার দলাই জেলা ভাইস প্রেসিডেন্ট, আরেকজনকে যেটা দিয়েছি ডক্টর অমলেন্দু পাহাড়ি, তিনি হচ্ছেন স্টেট কমিটির মেম্বার এবং উনি 80 সাল থেকে বিজেপিটা করছেন। সুতরাং ওনার আমাদের যত বছর জন্ম তার থেকে বেশি দিন উনি বিজেপিটা করছেন। সবাইকে দেওয়ার পরও, অর্থাৎ আমি 34 জনকে দিয়েছি, কোনো আশ্বাস পাইনি। অবশেষে এই যে এটা এবং এই যে টোটাল আমি এই এতজনকে দিয়েছি। তারপর যখন আমি পেলাম না, বারবার দিল্লি থেকে বলছেন ওনাকে দিয়ে দিতে, উনি বলছেন হ্যাঁ আমি দিয়ে দিব, কিন্তু দিচ্ছেন না। অবশেষে আমাকে একটা জিনিস ক্লিয়ার করুন অনিমেষ বাবু, আরএসএস এর তরফ থেকে, মানে কেশব ভবনের তরফ থেকে এবং দিল্লি থেকে আপনাকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ বারবার দেওয়া হচ্ছে। আপনি যেটা বললেন তার সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর নির্দেশ, মানে ওপর থেকে নির্দেশ পাওয়ার পরও ওপরের নির্দেশ তিনি ফলো করছেন না। না, উনি মানতে চাইছেন না। দিয়ে দিব বলছেন, মানে হচ্ছে অ্যাডমিট করেছেন, নিয়েছেন, কিন্তু অ্যাডমিট করেছেন কিন্তু ফেরত দিচ্ছেন না। এবার উনি কখনো বলেননি কারোর কাছে যে টাকার অ্যামাউন্টে কম বেশি হয়েছে, আমিও যেমন বলিনি উনিও বলেননি। বাকি থাকলো উনাকে বলছেন, অথচ উনি বলে দিচ্ছেন হ্যাঁ আমি দিয়ে দিব, কিন্তু দিচ্ছেন না। কিন্তু অনিমেষ বাবু, আপনি একটু আগেই বললেন যে বলা সত্ত্বেও তিনি টাকা ফেরত দিচ্ছেন না, কিন্তু তিনি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই বলেছেন যে ওনাকে ডকুমেন্টস দেখাতে বলুন। মানে শুভেন্দু অধিকারী বলছেন যে ডকুমেন্টস দেখাতে বলুন, তারপরে দেখা যাবে। দেখুন, শুভেন্দুবাবু বিরোধী পক্ষ বা কেউ হাঁচলেই কিন্তু উনি মানহানির মামলা করেন, কেস করেন, বিভিন্ন রকমের করেন। তো আমি এত শয়ে মিডিয়ার সামনে যখন বললাম, গোটা পৃথিবী দেখছে, যারা হিন্দিতে কথা বলে, হিন্দিভাষী, ওড়িয়া, বিহারি, ভোজপুরি, প্রত্যেকে কিন্তু দেখছে। আমেরিকা, সুইজারল্যান্ড, আফ্রিকা, সব জায়গা থেকে দেখছে, 7টা মহাদেশ থেকে দেখছে। আমি চন্দ্র থেকে দেখছে কিনা জানি না। তো উনি কি আমার বিরুদ্ধে কোনো আইনি কেন স্টেপ নেননি? আমি যখন ওনার বাড়িতে চিঠি পাঠিয়েছিলাম, সেইটা তো জুন মাস ছিল, সেইটা তো ছিল মে মাস, তখন কেন উনি আমাকে ডিফেন্স করেননি? আজকে কথা বলছেন, ওনার যদি সৎসাহস থাকে তাহলে অন্তত কেশব ভবন অথবা রাজ্য পার্টি অফিসে বসুক আমাকে নিয়ে। আমি তো সেটাই দিল্লির কাছে দাবি করেছিলাম। আসলে উনি জানেন যে আমি যতটা জানি, বা আমরা যারা টাকা দিয়েছি 5 কোটি 6 কোটি 2.5 কোটি 10 কোটি 18 কোটি করে, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। অনেকে ভয়ে বলছিল না, দিল্লির কাছে গিয়ে লুকিয়ে বলছিল, কিন্তু আজকে প্রকাশ্যে এসে গেছে। উনি আর পালিয়ে যাওয়ার পথ পাবেন না, এই জন্য। একটু ইন্টারাপ্ট করছি, এই যে বললেন আমরা সবাই মিলে, মানে এই যে যতজন মিলে টাকা দিয়েছেন, ধরুন কেউ 2 কোটি, কেউ 5 কোটি, কেউ 10 কোটি, আপনি একটু মানে টোটাল একটুখানি অ্যামাউন্টটা বলতে পারবেন দর্শকদেরকে, যে টোটাল কত টাকা, মানে কত কোটি টাকা হতে পারে? দেখুন, আমরা প্রকাশ্যে, আমি আগের সমস্ত
সমস্ত চ্যানেলগুলোকে বলেছিলাম যে 10% সামনে এনেছি, অর্থাৎ 90% যদি আনি তাহলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে রাজনীতির এই পীঠস্থানে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে গোটা দেশের রাজনীতিতে। কোথাও মন্দির ভাঙছে, কোথাও মুন্ডু ঠাকুরের মূর্তির মুন্ডু অন্য জায়গায় পড়ে থাকছে। কে করছে? এতদিন হচ্ছিল না, আজকে কেন হচ্ছে? খুন খারাপি করবে যারা, বিরোধিতা করবে যারা, প্রকাশ্যে আনবে তাদেরকে খুন করে দিবে, মিথ্যা কেস দিবে। এসব কোথায়? এটা তো তৃণমূল তো করে না, তৃণমূল তো করছে না, করছে তো আমাদের দলের মধ্যেই এটা চলছে। কেন হবে এটা? তো আপনি ভয়ঙ্কর অভিযোগ করছেন, মানে বিজেপির মধ্যে থেকেই বিজেপির ক্ষতি করতে চাইছে। হ্যাঁ, বিজেপির মধ্যে থেকে। এরা তো বিজেপির কালচার জানে না, কোনো শিক্ষা নেই। এরা মাফিয়াদেরকে এনে গুজরাটি কয়েকজন সর্বভারতীয় নেতা, গুজরাটি 2জন ব্যবসায়ী আর 2জন গুজরাটি নেতা, 4 জন মিলে যারা চাইছে এইটা 12 জনে নিয়ে যেতে। এই মাফিয়াদেরকে নিয়ে 12 যখন হয়ে যাবে তখন দেশটার 12 বেজে যাবে আর বিজেপিরও 12 বেজে যাবে। আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যারা 12 বাজানোর জন্য সমস্ত রাজ্যে মাফিয়াদেরকে এনে মুখ্যমন্ত্রী করানোর জন্য চেষ্টা করছে। এই রাজ্যেও তাই করছে। আমরা যখন টাকার জন্য অভিযোগ লিখিত দিয়েছি, কাকে দিয়েছি? দ্রৌপদী মুর্মুকে। দ্রৌপদী মুর্মু কি বিজেপির নাকি? দ্রৌপদী মুর্মু তো ভারতবর্ষের সবচেয়ে টপমোস্ট জায়গায় বসছেন, উনার কাছ থেকেও বিচার পর্যন্ত পাইনি। নরেন্দ্র মোদী, উনি কি বিজেপির নাকি? যদি বিজেপির হয় তাহলে আমিও বিজেপির। উনি যেমন উনি যখন আরএসএস থেকে উনি আরএসএস এর গণবেশ করে বড় বড় কথা বলেন, আমরাও তো আরএসএস এর গণবেশ করি। আমরা তো ওই চুরি চিটিমাইজি করিনি, আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। আমাদের মতো লোকেদের বরং টাকা তুলে তোলাবাজি করে হাজার হাজার কোটি টাকা দিল্লির নেতাদেরকে দিয়ে খুশ করে এখানে মুখ্যমন্ত্রীর জায়গাটা দখল করবে, তারা মিথ্যা কাজ দিবে, সবাইকে খুন করবে, তোলাবাজি করবে, রাহাজানি করবে। এইভাবে দিনের পর দিন চলতে পারে না। এই তো পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে নরক বানানোর চেষ্টা চলছে। আপনি তো ভয়ঙ্কর অভিযোগ করছেন যে 10% আপনি বলেছেন, 90% যদি আপনি বার করেন বা তথ্য দেন তাহলে তো রাজ্য রাজনীতি তোলপাড়। আমি এবং আমার যারা পরিচিতরা, বন্ধু পরিচিতরা যারা 5 কোটি 6 কোটি 17 কোটি 11 কোটি 9 কোটি করে সবাই ঠকেছে, এমন তো হাজারো হাজার লোক আছে। বড় বড় নেতারা জানে, তারা তো নিয়েছে। এবং অনেক অনুগামী, অনেক আরএসএস এর লিডার, অনেক কাঁথি থেকে কলকাতা পর্যন্ত অনেক আরএসএস এর নেতা, বিজেপির নেতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা বেতনভুক্ত, যারা অনেক কিছু পায়, মদ করে, মহিলা থেকে, মানি থেকে, মদ থেকে, সবটাই যারা সরবরাহ পায়, তারা এই অভিযোগগুলো পাওয়ার পরে সব চুপ অ্যাভয়েড করে যাচ্ছে। এটা আমি নই। মানে সেটা কি শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ বলেই কি সবাই চুপ করে যাচ্ছে? ভয়ভীতি দেখাচ্ছে এবং কোনো বিচার যখন মানুষ পাচ্ছে না, দিল্লিতে গিয়ে সব ব্যবসায়ীরা গিয়ে অভিযোগ করেছে যে আমার 9 কোটি টাকা নিয়েছে, আমার 6 কোটি নিয়েছে, আমার 4 কোটি নিয়েছে। ইউপির মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলা হয়েছে, কারণ ইউপির মুখ্যমন্ত্রীর বন্ধু শিল্পপতি, ওনার কাছ থেকে আমাকেও বলা হয়েছিল 100 কোটি টাকা ফান্ড এনে দেবে এই আমার মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, হসপিটাল, এই টোটাল ব্যবস্থার জন্য। এবং আমার পরিচিত যে ব্যবসায়ী, এক্সপোর্ট ব্যবসায়ী নন্দবাবু, জাস্ট এই কাঁথি শহরের গায়ে, ওনাকেও ঠিক একই রকম বলে ওনার কাছ থেকেও টাকা নিয়েছেন, কিছু টাকা ফেরতও দিয়েছেন। যখন আমি জেনে গেছিলাম তখন অলরেডি 4-5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। তো কয়লা ব্যবসায়ী, কোল্ড স্টোরের মালিক, বেকারি ব্যবসায়ী, সবাইকে কাউকে লোকসভার এমপি করে দিব, কাউকে অমুক করে দিব, কাউকে সেন্ট্রালের বিভিন্ন সুবিধা পাইয়ে দিব, বিভিন্ন প্রকল্প পাইয়ে দিব, কেন্দ্রের প্রকল্প। এবারে মানুষ দেখেছে যে প্রকল্পের জন্য বলছি, এখন ঠিক আছে সেটা একটা নতুন ব্যবসা, তাহলে করবো গোশালা কিংবা বিভিন্ন নার্সিং কলেজ, বিভিন্ন এই ধরনের প্রকল্প আছে। সেই প্রকল্পের বলে টাকাগুলো নিয়ে নিয়ে সবাইকেই ব্লক করে দিয়েছে। টাকা যখন চাইবে তখনই ব্লক, ফোনে ব্লক, ব্যাস। ওনারা সিকিউরিটি নিয়েছেন এবং সিকিউরিটি দিয়ে ভারত সরকার টাকা তোলার ব্যবস্থা করেছে। 2জন মানে বৃহৎ নেতামন্ত্রী, সবাই নয়, বিজেপির সবাই যে এটা নয়, বিজেপির 99.99% লোক এটাতে বিশ্বাস করে না। আপনি বলছেন বিজেপির মধ্যে কি তাহলে আড়াআড়ি বিভক্ত? মানে কোথাও যে বলেন সবাই নয়, তাহলে যারা নয় তার মানে আদি বিজেপি এবং নব্য বিজেপি, আমরা অনেকদিন ধরেই এই শব্দগুলো শুনছি বিজেপির মধ্যে। এবং বিজেপির মধ্যে কি তাহলে আড়াআড়ি ভাবে বিভাজন? মানে যারা এই ধরনের কাজ করছে তারা একটা শ্রেণীর, আর যারা বিজেপির আপনি বলেন সবাই নয় তারা একটা শ্রেণীর, মানে এই যে বিজেপির মধ্যে বিভাজন। বিজেপির মধ্যে যারা এই যে বেনিয়া, গুজরাটি বেনিয়া, সেই গুজরাটি যে 2-1 জন, তারা পশ্চিমবঙ্গে বাণিজ্য করতে এসছে, এখানে রাজনীতি নয়, বাণিজ্য করতে এসছে, নিজেদের ছেলেপুলেকে শিল্পপতি বানাবে এবং এই যে শুভেন্দু অধিকারীদের মতন লোককে তুলে ধরে যতটা হয়। এবার এই যে স্ক্যাম, এই স্ক্যামটা কিন্তু
অল্প টাকায় 2 কোটি, 2.5 কোটি, 5 কোটি, 50 কোটি টাকার নয়, 50,000 কোটি টাকার থেকে বেশি। এটা আমার কথা নয়, এটা খোঁজ নিলে গোয়েন্দাদের কাছ থেকেই পাবেন যে এখানকার যে এই যে চাকরি, এই যে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে যে শোষণ করা হচ্ছে, সেই টাকার পরিমাণটা 50,000 কোটি টাকারও বেশি। কারণ আমাদের মতন লোকের কাছ থেকে যদি এই টাকা বের করে নিতে পারে, ব্যবসায়ীদের কাছ থেকে এখন যা জানা যাচ্ছে সমস্তটাই বিজেপির কাছে অভিযোগ গেছে, মৌখিক অভিযোগ গেছে। মৌখিকেই কোনো বিচার হয়নি, লিখিত আমি দিয়েছি, 13 মাস পরেও বিচার পাইনি। সুতরাং এই অবস্থায় বর্তমান আছে। অনিমেষবাবু, আমি এই কারণে বিজেপির এই বিভাজনের কথা বলছি। সম্প্রতি ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠান হয় এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী নিজে বলেছেন মঞ্চে দাঁড়িয়ে যে আমি তৃণমূলে থাকাকালীন আমি অনেকগুলো জায়গায় ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, অনেক পদে ছিলাম, অনেক কিছু ছেড়ে মানে ত্যাগ করে তিনি সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছেন। স্যাক্রিফাইস করে তিনি বিজেপিতে এসছেন অমিত শাহর আহ্বানে এবং বিভিন্ন জনের ইনভিটেশনে তিনি এসছেন, বিজেপিতে এসছেন। ঠিক এই বক্তব্যের পর মুহূর্তেই যিনি রাজ্যের এখন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি সরাসরি বলেন যে এই আপনি কি ছেড়ে এসছেন সেটা প্রাক্তন, এখন আপনি বিজেপিতে যথেষ্টই সম্পৃক্ত এবং বিজেপির সাথে আপনি একটা বিজেপি ঘরে আপনি চলে এসছেন। তো এই ধরনের বক্তব্য আপনি মঞ্চে দাঁড়িয়ে আশা করবো আর কোনোদিন করবেন না। তো কোথাও কি দাঁড়িয়ে এই যে বিজেপির মধ্যে একটা বিভাজন, এই যে উনি ছেড়ে এসছেন, যেটা তিনি বলতে গেলেন বা দেখাতে গেলেন এবং শ্রমিক ভট্টাচার্য ওটাকে নস্যাৎ করে দিল, কিভাবে দেখছেন এই বিভাজনটা? দেখুন, আমার এই ঘটনাটা যদি না বেরোতো তাহলে উনি ওখানে ওই ধরনের কথাও বলতেন না। উনি বলতেন যে আমি কিষাণজিকে সাইজ করার লোক, আমি নন্দীগ্রাম করার লোক, আমি সুফিয়ানকে সাইজ করার লোক, আমি নিশিকান্ত মণ্ডলকে সাইজ করার লোক। এবার সাইজ বলতে কি, কত নম্বর সাইজ, কি সাইজ? এখানে সাইজ মানে ঔদ্ধত্য, এখানে হচ্ছে ঔদ্ধত্য। আমি যেদিন 25শে মার্চ 2025 যেদিন খোলা চিঠি দিয়েছিলাম, সেদিন সেইখানে লিখেছিলাম যে এই লোককে যদি খুন করতে পারে, এই লোককে যদি পৃথিবী থেকে সরাতে পারে, তার সিকিউরিটি 2 জন, নিশিকান্ত মণ্ডল এবং অনেক লোক, কার নাম বলবো না, বহু লোক চাকরির জন্য টাকা দিয়েছে, তারা সব রাস্তার পাশে পড়ে আছে, ডেড বডি। কেউ টাকা চাইতে গেছে, যখনই সব টাকা রাস্তার পাশে পড়ে আছে। তো এই যে এটা গোটা বঙ্গ এখন জানে। প্রথমটা আমরা ভেবেছিলাম যে হয়তো RSS এসছে, বিজেপিতে এসছে, সুতরাং পরিবর্তন হবে, সংস্কারিত হবে। কিন্তু এই সংস্কারিত হবে, কিন্তু এই যে সংস্কার হয়েছে, আমাদের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়ে সেই টাকা আর দিবে না। মুখ্যমন্ত্রী হলে, মুখ্যমন্ত্রীর ঠিকা কি আমরা নিয়েছি নাকি? মুখ্যমন্ত্রীর ঠিকা তাকে দিয়েছে, অমিত শাহ যদি দিয়ে থাকে দিবে, বিজেপি যদি কেউ দিয়ে থাকে তো দিবে। এই লোককে যদি মুখ্যমন্ত্রী করায়, আমাদেরকে আত্মহত্যা করতে হবে, না হলে এ রাজ্য ছেড়ে জায়গা জমি বিক্রি করে দিয়ে চাকরি টাকরি সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে উড়িষ্যা বা কোনো জায়গায়। এইটা কোনো সভ্যতা নাকি? এটা কোনো সিস্টেম? একটা কথা বলি অনিমেষ বাবু, এই ধরনের পরিবেশ বা এই ধরনের ঘটনা কিন্তু আমরা এর আগে দিলীপ দার যখন সভাপতি ছিলেন সেই সময় কিন্তু বিজেপির অন্দরে বা বিজেপির মধ্যে এই ধরনের পরিবেশ আমরা দেখিনি। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এরা তো আসলে তৃণমূলে থাকার সময় তৃণমূলেও এরা একটা গোষ্ঠী যেটা নিজেরা করবে সেইটাই, বাকি যারা তারা সব পেছন সারিতে তোমরা থাকো। বিজেপিতে এসে ঠিক একই, কংগ্রেস থেকে এসে তৃণমূলে একই রকম করেছিল, অর্থাৎ কংগ্রেসের গর্ভে জন্মেছিল, তৃণমূলের কোলে লালন পালন হলো, তারপর এখন বিজেপির বুকে নাচানাচি করছে। তারপরে দেখি কি হয়, ভবিষ্যৎই বলে দেবে। কারণ ভবিষ্যৎ আমি তো কোনো হস্তরেখাবিদ নই যে আমি বলে দিব। এটুকু বলতে পারি, যদি শুভেন্দু অধিকারীকে বিজেপি RSS যদি মুখ করে, তাহলে সেটা মুখ নয়, মুখোশ। এই পশ্চিমবঙ্গের যুবকদের সব আত্মহত্যা করতে হবে। এখানকার শুধু পরিযায়ী নয়, পরিযায়ী ভাষাটা শুধু সেই কাগজে কলমে ছিল, কিছুটা শোনা যাচ্ছে, কিন্তু পরিযায়ী নয়, তার চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ হবে। এখান থেকে জায়গাপত্র বিক্রি করে দিয়ে লোকে পালিয়ে যাবে। তাহলে কি বিজেপিকে পিছন থেকে ভেঙে দেওয়া বা দুর্বল করে দেওয়ার চক্রান্ত, মানে আপনি যে অভিযোগগুলো করছে? অবশ্যই বিজেপির দিল্লির নেতারা, RSS এর নেতাদের এটা বোঝা উচিত যে এইভাবে কোনোদিন সমাজ ব্যবস্থা চলতে পারে না। বিজেপিতে এই গুজরাটি যে 4 জন যা রাষ্ট্রীয় ক্রাইম যে শুরু করেছে, এইভাবে কোনোদিন কোনো দেশ, কোনো সভ্যতা, কোনো রাষ্ট্র চলতে পারে না। আর পশ্চিমবঙ্গ তো বহুদূর,
পশ্চিমবঙ্গে সমানভাবে কায়েম করতে চাইছে। আর সেটা কোনোদিন এই রাজ্যের মানুষ আজকে যারা দাদা দাদা করছে, দিদি দিদি করছে, ছুটে বেড়াচ্ছে, ওই মিষ্টির প্যাকেটটাও আমাদের টাকায়। অর্থাৎ অনেক অনুগামী, অনেক নেতা নেত্রীরা ফেসে যাবে, যাদের সঙ্গে ছবি আছে, যাদের সঙ্গে মিশতে দেখা যাচ্ছে, ফোন কলে যাদের সঙ্গে অ্যাটাচ আছে। আমরা তো বলছি যে আমাদের এই শয়ে শয়ে কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যখনই প্রশাসনের কাছে যাবে, কোর্টে যাবে, যখন এটা সিআইডি তদন্ত করবে, দেশের যদি সে এতগুলো আপনার এজেন্সি আছে, সেই এজেন্সিকে ভয় দেখিয়ে যখন টাকা লুটা হচ্ছে, এটা কি দিল্লির নেতারা জানে না? দিল্লির নেতারা তো করাচ্ছে আসলে, সবাই নয়, ওই দু একজন। আমার বন্ধুর কাছে ইনকাম ট্যাক্সের চিঠি চলে এসছে, যাতে তাকে ভয় দেখানো। এই যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, তার যে অ্যাকাউন্টে যে ডকুমেন্টারি যে এভিডেন্স আছে, সেই এভিডেন্স নিয়ে যদি টাকা না পাওয়া যায়, তাহলে আগামী দিনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেই এভিডেন্সগুলো নিয়ে আপনারা যেতে চান বা প্রস্তুত কি যাওয়ার জন্য? আমরা অবশ্যই, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, প্রত্যেকের কাছেই আছে। তাছাড়া আমরা সেটা আনতে চাইছি না, কারণ আনলে অনেক অঘটন ঘটে যাবে। রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি ছাড়াও বহু নেতা নেত্রী, বহু কর্মী, বহু জন এটাতে ফেসে যাবে। কারণ এই টাকা কোথায় গেছে সমস্ত কিছু তথ্য অলরেডি আমরা তুলে দিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হাতে। সুতরাং ভবিষ্যৎই বলবে যে আপনাদের তরফ থেকে আপনারা প্রস্তুত, যদি সেই পরিস্থিতি হয় আপনারা যাবেন। অবশ্যই আমরা টাকা পাওয়ার জন্য যা কিছু করতে হয় আমরা তাই করব। আমাদের কোনো আর বিকল্প নেই, ওই একটাই অপশান, আমরা যেখানে যেতে হয় তাই যেখানে যাব। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কাছে দিয়েছিলাম, আমরা যাদেরকে বিচার দিয়েছি আমাদের সুরাহও করে দেয়নি। সুতরাং আমাদেরকে শেষ পন্থা যেটা সেটা করতে হবে। আমরা আরো বৃহত্তরভাবে এটা আন্দোলন করবো, প্রয়োজনে তাদের ঘর ঘেরাও করবো। অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের। আপনারা শুনলেন এতক্ষণ যে অনিমেষ বাবু নিজে কি বললেন, সমস্ত ডকুমেন্টস দেখিয়েছি। ইতিমধ্যেই আরএসএস, আমি বারবার এটা মেনশন করছি, আরএসএস এর কেশব ভবন থেকে এবং বিজেপির তরফ থেকে বলা হয়েছে টাকা ফেরত দেওয়ার নির্দেশ আছে শুভেন্দু অধিকারীর ওপর। এই নির্দেশ পাওয়ার পরও তিনি কিন্তু নির্দিষ্টভাবে এখনো তার টাকা ফেরত দেয়নি। আমরা চোখ রাখবো এই বাংলা নিউজ গ্রাফের পর্দায় যে আগামী দিন অনিমেষ বাবু ঠিক কী পদক্ষেপ নেন এবং তার টাকা সে হাতে পান কিনা। নমস্কার।